যাই হোক, আমি একবার বলে দিই ফ্লেম কালারেশন। ফ্লেম কালারেশন হচ্ছে প্রত্যেকটা মেটালের সল্টকে জলে ডিজলভ করে সেই জলটাকে যদি প্ল্যাটিনাম লুপে নিয়ে সেই লুপটাকে আগুনে ধরো, তাহলে ইলেকট্রনটা অ্যাটম থেকে বেরিয়ে যায়। এবার যেহেতু অ্যাটমটা ভোলাটাইল, তো ভোলাটাইলের জন্য ওটা ডিস্টেন্ট হতে থাকে নিউক্লিয়াসে, মানে আগুনের সোর্স থেকে দূরে যেতে থাকে। যত দূরে যায় তত ওটা কি হয়, কুল ডাউন হওয়ার চেষ্টা করে, তখন ইলেকট্রনটা আবার ব্যাক করে। এই ব্যাক করার সময় যে লাইটটা ছাড়ে সেটাই আমরা ফ্লেম হিসেবে দেখি। যেখানে ফ্লেমটা আছে ওখানে কোনো কালার নেই, কারণ ওখানে ইলেকট্রনটা বেরোচ্ছে, ওখানে এনার্জি অ্যাবজর্ব হচ্ছে। যত ডিস্টেন্ট হয় তত কালার হয়, ব্লু হয়, ইয়েলো হয়, রেড হয়। না, যদি স্যার আমরা ওই প্ল্যাটিনাম লুপটাকে কন্টিনিউয়াসলি হিট দিতে থাকি, তখন তো আর ওটা ইলেকট্রনটা কুল হওয়ার চান্স পায় না না, অ্যাটম তো ভোলাটাইল, ওটা তো প্ল্যাটিনাম লুপ ছেড়ে বেরিয়ে গেছে। প্ল্যাটিনাম তো জাস্ট ওটাকে ওখানে রেখেছিল, ও তো বেরিয়ে গেছে, ও তো উঠে গেছে উপর দিকে। তো ও তো ফ্লেমের মধ্যে রয়েছে, বোঝা গেল ব্যাপার? তো সেখানে কি হয়, সেখানে বেরিয়াম আর ম্যাগনেসিয়ামের যে এনার্জিটা, ওই ইলেকট্রনটা ব্যাক করলে যে এনার্জিটা ছাড়ে সেটা ইউভি রেঞ্জের হয়। তাই জন্য ওখানে কোনো কালার আমরা দেখি না। কিন্তু ক্যালসিয়াম করলে ব্রিক রেড কালারের হয়ে যায়, স্ট্রনশিয়াম করলে ক্রিমসন কালারের হয়, বেরিয়াম করলে গ্রাসি গ্রিন কালারের হয়। আর রেডিয়ামে এরকম কিছু দরকার পড়ে না, রেডিয়ামকে আমরা এমনিই চিনি। রেডিয়াম রুম টেম্পারেচার ইয়েলো কালারের একটা লাইট ছাড়ে, কারণ রেডিয়াম রেডিও অ্যাক্টিভ। স্যার, গ্রিনিশও হয় না? ইয়েলো গ্রিন কাছাকাছি, ও কেউ ইয়েলো দেখে, কেউ গ্রিন দেখে। ঠিক আছে, এটা হচ্ছে এদের ফ্লেম কালার। আর কি আছে? আর আছে নেচার অফ বন্ড ফর্ম। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে নেচার অফ বন্ড ফর্ম। সেটা হচ্ছে যত তলার দিকে যাবে আয়নিক ক্যারেক্টার বাড়বে, আর উপর দিকে যাবে যত, তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। ওপরে যত কোভ্যালেন্ট, তলায় গেলে আয়নিক। উপরে আয়নিক কি করে হচ্ছে? নিচে আর নিচে আয়নিক। উপরে ইলেকট্রনিটি বেশি, মোর ইলেকট্রনিটি মোর কোভ্যালেন্ট, লেস ইলেকট্রনিটি লেস কোভ্যালেন্ট। ঠিক আছে, সবাই আয়নিক করে, বাট ওপরে আয়নিকগুলো বেশি যেন কোভ্যালেন্ট কোভ্যালেন্ট দেখায়। যেমন BeCl2, MgO, MgF2, এগুলো সব হচ্ছে কোভ্যালেন্ট। ওকে, আর নাম্বার থ্রি হচ্ছে স্ট্রেংথ অফ মেটালিক বন্ড। স্ট্রেংথ অফ মেটালিক বন্ড, ওপরেরটা হচ্ছে ইন কম্পাউন্ড। ওপরের বন্ডটা আমি কম্পাউন্ডের মধ্যে স্টাডি করছি, মানে ওই এলিমেন্টগুলো যদি কম্পাউন্ডে থাকে তখন কিরকম বন্ড হচ্ছে। আর তলারটা হচ্ছে উইদিন মেটাল অর অ্যালয়, উইদিন মেটাল অর অ্যালয়। তো মেটালিক বন্ড কি করে হবে? হয় মেটালরা বন্ড করবে তাই মেটালিক বন্ড হবে, নয়তো অ্যালয় করার সময় মেটালিক বন্ড করবে। তো কারা সব থেকে ভালো করতে পারে? ঠিক আছে, সেটা হচ্ছে যারা ওপরে আছে তারা বেশি ভালো মেটালিক বন্ড করতে পারে। ঠিক আছে, মেটালিক বন্ড দুটো ব্যাপারের উপর ডিপেন্ড করে। ফ্যাক্টরস কি কি আছে? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, আর নাম্বার বি হচ্ছে মানে স্মলার সাইজ। ঠিক আছে, এবার যেহেতু এরা একই গ্রুপে আছে, সিন্স অল দ্য অ্যালকালি মেটাল রিসাইড ইন সেম গ্রুপ, they have same number of unpaired electron. Since they reside in same group,
they possess with same number of unpaired electron. একই নম্বর আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে ওদের মধ্যে ডিফারেন্স কি? সাইজের। তার ওনলি ডিফারেন্স ইজ দ্য সাইজ। তাই যত ছোট হবে সাইজ তত বেটার। তাহলে ওপর থেকে তলা আসলে মেটালিক বন্ড উইক হয়ে যায়। তাই জন্য ডাউন দ্য গ্রুপ এটা নেগেটিভ, এটা পজিটিভ, যেমন সাইজেও তেমন মেটালিক বন্ড স্ট্রেংথেও, মেটালিক বন্ড স্ট্রেংথেও। ঠিক আছে, এটা কমন সেন্স। ছোট জিনিসকে বাঁকানো মুশকিল। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কেউ পড়ো তাহলে তারা দেখবে বেন্ডিং মোমেন্ট বলে একটা ব্যাপার আছে। ঠিক আছে, যদি লম্বা জিনিস হয় তাহলে সেখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় সেই জিনিসটা অনেক ইজিলি বেন্ড করা যায়। আর যদি ছোট জিনিস হয় তাহলে সেই জিনিসটাকে সহজে বেন্ড করানো যায় না। ঠিক আছে, তুমি এরকমভাবে ভাবতে পারো যে এরকম একটা ধরো একটা দেয়াল আছে, দেয়াল থেকে দুখানা বোর্ড আছে, বোর্ডটার থিকনেস সেম, একই মেটেরিয়াল দিয়ে তৈরি, কিন্তু একটা এইটুকুনি আরেকটা এরকম। তুমি দুটোরই এজে গিয়ে দাঁড়াও, কোনটাতে তোমার বেন্ড করে যাওয়ার চান্স থাকবে? বড়টা। ঠিক আছে, এখানে তুমি গিয়ে দাঁড়াও, ঠিক আছে, আর এখানে যদি তুমি গিয়ে দাঁড়াও তাহলে অবশ্যই এটা স্টেবল আর এটা বেন্ডি, আনস্টেবল, বেন্ড করে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে। ঠিক আছে, এটা বিকজ টর্ক ফোর্স ইনটু তোমার ওয়েটটা হচ্ছে এখানে ফোর্স, তোমার যে এমজিটা কাজ করছে সেটা হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর এখানেও এমজিটা সেম, কিন্তু এখানকার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি হচ্ছে? অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে হাই টর্ক আর এখানে হচ্ছে লো টর্ক। তাহলে খুব সহজেই সেকেন্ডটা বেন্ড করে যাবে, ফার্স্টেরটা বেন্ড করবে না। এখানে বন্ডের ক্ষেত্রেও তাই, লম্বা বন্ড ইজিলি ভেঙে যায়, ছোট বন্ড ভাঙে না চট করে। সেই কারণে স্মলার সাইজে স্ট্রং হয়, লার্জার সাইজে উইক হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই তিনটে গেল ফিজিক্যাল প্রপার্টিস। গ্রুপ 2 এর ফিজিক্যাল প্রপার্টি যেটা এই তিনটের জন্য, মানে যারা এগুলো এটার জন্য কমন। ঠিক আছে, এবার আমরা কেমিক্যাল প্রপার্টির মধ্যে কিছু কিছু চার্টে দেখে নিয়েছি। রিয়াকশন উইথ হাইড্রোজেন, রিয়াকশন উইথ অক্সিজেন, হ্যাক্সাইড, হাইড্রোক্সাইড, হ্যালাইড, ইলেকট্রোনেগেটিভিটি, এগুলো সব দেখা আছে। কেমিক্যাল প্রপার্টিতে কি কি দেখা নেই? কেমিক্যাল প্রপার্টিজে ফার্স্টে হচ্ছে রিয়াকশন উইথ ওয়াটার। রিয়াকশন উইথ ওয়াটার, তাহলে এরা সবাই কোল্ড ওয়াটারের সঙ্গে একরকম রিয়াক্ট করে আর হট ওয়াটারের সঙ্গে একরকম রিয়াক্ট করে। ঠিক আছে, তাহলে কোল্ড ওয়াটারের সঙ্গে ও অক্সাইড বানায়, আর হট ওয়াটারের থেকে, আর সব জায়গাতেই হাইড্রোজেন তৈরি হচ্ছে, আর হট ওয়াটার থেকে বেরোয় হাইড্রোক্সাইড। Mg plus 2H2O, MgOH whole 2 plus H2। ঠিক আছে, যত তলায় যাবে তত রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে, তত বেশি হাইড্রোক্সাইডের টেন্ডেন্সি থাকে, অক্সাইড টেন্ডেন্সি কমে যায়। ঠিক আছে, এটা হচ্ছে মোর অক্সাইড। এটা কিসের চার্ট? এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটির চার্ট। ওপরে হচ্ছে মোর অক্সাইড আর তলায় হচ্ছে মোর হাইড্রোক্সাইড।
ক্লাস 10-এ পড়েছিলে রিঅ্যাক্টিভিটি, ক্লাস 9-এ পড়েছিলে রিঅ্যাক্টিভিটি সিরিজ যেটা, রিঅ্যাক্টিভিটি সিরিজ এখানে নয় বাবা, এখানে রিঅ্যাক্টিভিটি সিরিজের কথা বলছে না, এটা অ্যাজ এ মেটাল। রিঅ্যাক্টিভিটি সিরিজ হচ্ছে অ্যাজ এ আয়ন ও ফ্রি হওয়ার টেন্ডেন্সিটা কেমন, এটা যে মেটাল যা জলের সঙ্গে রিঅ্যাক্ট করার টেন্ডেন্সি কেমন, এখানে আমি গ্রুপের মধ্যে ডিসকাস করছি, পার্টিকুলার গ্রুপ 2 এর মধ্যে ডিসকাস করছি, অন্য কোনো গ্রুপের কোনো এলিমেন্ট এখানে আসছে না, সুতরাং এখানে ওই রিঅ্যাক্টিভিটি সিরিজ দিয়ে কাজ হবে না, ঠিক আছে। রিঅ্যাক্টিভিটি হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল, মানে রিডিউস হওয়ার টেন্ডেন্সি কার কত বেশি, তলায় গেলে রিডিউস হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে, উপরে গেলে রিডিউস অক্সিডাইজ হয়ে আমি আয়ন হয়ে থাকবো বাবা, আমি রিডিউস হব না, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল স্টোরি। ওকে, এটা একটা প্রপার্টি হলো রিঅ্যাকশন উইথ ওয়াটার। সেকেন্ড একটা আছে, সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ অ্যামোনিয়া। এটা আমরা গ্রুপ 1 এর জন্য দেখেছিলাম, সলিবিলিটি ইন লিকুইড অ্যামোনিয়া। নাম্বার 2, solubility in লিকুইড NH3। তুমি দেখো আগের দিনে আমরা এটাই ফার্স্টে করেছিলাম, এই সলিবিলিটি উইথ লিকুইড NH3, দেখতে পাচ্ছ তো, এটা আগের দিন। আমরা এখানেও ঠিক একই রকম ভাবে এখানে করে নেব। এখানে কি হচ্ছে, m প্লাস এক্স প্লাস 2y NH3 ঠিক আছে, কি ফর্ম করছে, m2 প্লাস NH3 হোল x প্লাস 2e মাইনাস NH3 হোল y। তুমি বলে স্যার এখানে তো 2y আছে, এখানে y কেন? না, আমি তো এটা 2টাকে কমন নিয়েছি। একটা মেটাল দুটো ইলেকট্রন ছাড়ে, কারণ এটা আউট অবস্থায় দুটো ইলেকট্রন থাকে, তাই দুটো ইলেকট্রন 2y NH3 এর সঙ্গে গিয়ে বসছে, তাহলে 1 ইলেকট্রন y NH3 এর সঙ্গে গিয়ে বসছে, তাই জন্য e y NH3 হোল y, ঠিক আছে। और এটা যেতে পারে m NH3 হোল x উপরে 2 প্লাস প্লাস 2 ইন্টু ইলেকট্রন মাইনাস NH3 হোল y। ইকুয়েশন বলে গেল তো, আগের দিনে ঠিক কপি। আগের দিনে আমি এরকম করছিলাম m প্লাস NH3 হোল x আর e মাইনাস NH3 হোল y, তারপর সেটাকে আমি থার্ড ব্র্যাকেটে পুরেছিলাম, কিন্তু আগেবার 1 1 ছিল, যেহেতু একটা ইলেকট্রন বেরোচ্ছে তাই 1 1 ছিল। এবার কি আছে, 1 2 আছে, যেহেতু দুটো ইলেকট্রন বেরোচ্ছে তাই জন্য একটার সামনে 1 আছে, একটার সামনে 2 আছে, ঠিক আছে। এই যে এটা 1 আর এটা 2, আগেরটা কিন্তু দুটোই 1 1 ছিল, ভালো করে দেখো, এটার সামনে 1, এটার সামনে ইনভিজিবল 1, দুটোর সামনে ইনভিজিবল 1 1 ছিল, এখানে 2 আছে একটা, কারণ ইলেকট্রন দুখানা ছেড়ে দিয়েছে, ওর 2 প্লাস হয়ে গেছে, আগেটা 1 প্লাস ছিল। তাহলে এভাবে এই মেটালগুলো জলে ডিজলভ হতে পারে, ঠিক আছে। এবার আগের দিন আমরা সালফার আর ফসফরাসের সঙ্গে রিঅ্যাকশন দেখেছিলাম, এই যে রিঅ্যাকশন উইথ সালফার এন্ড ফসফরাস। তাহলে এখানেও আমরা সেই রিঅ্যাকশন উইথ নাইট্রোজেন দেখে নেব। নাইট্রাইড, এই মেটালগুলো খুব ভালো স্টেবল নাইট্রাইড তৈরি করতে পারে। m প্লাস N2 M3N2 এগুলো ইজিলি ওয়াটারে ডিজলভ হয়ে অ্যামোনিয়া আর মেটাল অক্সাইড বানাচ্ছে, কি হলো, ঠিক আছে। এটাও তো ক্লাস 10-এ করা, রুম টেম্পারেচার অ্যামোনিয়া ডিজলভ প্রিপেয়ার করো, এরকম একটা কোয়েশ্চেন আসতো।
এটা অ্যামোনিয়া চ্যাপ্টার যেটা ছিল, চ্যাপ্টার নাম্বার 9, ওই চ্যাপ্টারে এই রিয়াকশনটা ছিল, রুম টেম্পারেচার হাউ টু প্রিপেয়ার অ্যামোনিয়া অ্যাট রুম টেম্পারেচার। তো এটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম মেটাল নাইট্রাইডগুলোকে জলে তুমি ডিজলভ করো, তাহলে এটা তৈরি হয়। তলায় গেলে টেন্ডেন্সি কমে, স্টেবিলিটিও কমে যায়, ঠিক আছে? টেন্ডেন্সি অ্যান্ড বিকজ অফ কোভ্যালেন্ট নেচার কমে যাচ্ছে, আর এগুলো সব কোভ্যালেন্ট। আর স্টেবিলিটিও কমে যাচ্ছে, হাইড্রোলিসিস করার টেন্ডেন্সিও ওর কমে যাচ্ছে। ওপরে যত আছে তত স্টেবিলিটি বেশি। মানে নাইট্রেটটাকে ছাড়তে পারলে বাঁচে, আইদার নেয় না ও নিলে রাখে না। তলাগুলো হচ্ছে এই অবস্থা, ওপরগুলো নেয় এবং রেখেও দেয়। ওকে, নাইট্রাইড। নাম্বার 4, সালফেট অ্যান্ড কার্বনেট। এই দুটোকে একসঙ্গে পড়ানোর দরকার আছে, আর সব আমি আলাদা করে পড়াই। নাম্বার 4-এর এ কার্বনেট, ঠিক আছে? কার্বনেটের যেটা সবথেকে বড় ব্যাপার, তলায় গেলে সলিউবিলিটি ডিক্রিজ করে। ইউজুয়ালি তলায় গেলে সলিউবিলিটি ইনক্রিজ করে, বিশেষ করে হাইড্রক্সাইড, হ্যালাইড, এগুলো। আগের দিনও তুমি দেখবে আমরা এখন চার্টে করিয়েছি, চার্টে দিয়েছে সলিউবিলিটি তলায় গেলে ইনক্রিজ করছিল, কারণ আয়নিক নেচার বাড়ছিল। এখানে উল্টো কেস, ডিক্রিজ করছে। রিজন হচ্ছে হাই, ভেরি লো আয়নাস এনথালপি, and high lattice energy, high lattice energy। তো খুব একটা বেশি এনার্জি ওপরের দিকের গুলো ভালো ল্যাটিস এনার্জি ছাড়ে, তলার গুলো ভালো ল্যাটিস এনার্জি ছাড়তে পারে না, ঠিক আছে? এটা অন দ্য টপ। অ্যাট দ্য বটম কি হচ্ছে? লো ল্যাটিস, সরি ভুল করছি, এটা অন দ্য অ্যাট দ্য বটমই হবে, অ্যাট দ্য বটম। তাহলে কি হচ্ছে, ওই যে ল্যাটিস এনার্জি তো হাই ওর, আচ্ছা এটা আয়নাস এনথালপি লিখছি না, এটা এইখানে ভুলটা করেছি, তাই বলছি কোথায় একটা ভুল করেছি, কোথায় ভুল করেছি এটা দেখতে পাচ্ছি আমরা। হাইড্রেশন এনথালপি, হাইড্রেশনটা কমে গিয়ে হাই এনার্জিটা হাই, ল্যাটিস এনার্জি হাই হয়ে গেছে। ইউজুয়ালি কি হয়, ও হাইড্রেশন থেকে এনার্জি পায়, পেয়ে সেটা ল্যাটিসকে দেয় যাতে ল্যাটিসটা ভেঙে যায়। এখানে এনার্জি খুব একটা বেশি পাচ্ছে না, ভাঙার সময় প্রচুর রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে। কি হলো? ওকে, এই ব্যাপারটা বোঝা গেল? একটা মেটাল আয়ন আছে, তার চারিদিকে জল আছে, জলটা এসে মেটাল আয়নটাকে বলছে আমি তোর সঙ্গে জয়েন করব, তুই এনার্জি ছাড়বি তো? বলে হ্যাঁ এনার্জি ছাড়বো। বলে ওকে, তাহলে সেই এনার্জিটা নিয়ে কি করবি? কেন আমার ক্যাটায়ন আয়নের মাঝখানে ল্যাটিসটা ভেঙে দেবো? পারবি তো? বলছে হ্যাঁ পারবো, কর। বেরিলিয়াম পারলো, ম্যাগনেসিয়াম পারলো, ক্যালসিয়াম পারলো, স্ট্রনশিয়াম থেকে আর পারছে না। কি রে কি হয়েছে? না ও অনেক বেশি চাইছে। তুই দে না, তুমি তো আমাকে খুব একটা বেশি এনার্জি ছাড়তে দিচ্ছ না। তো দিস ওয়ান ইজ নেগেটিভ, দিস ওয়ান ইজ নেগেটিভ অ্যান্ড দিস ওয়ান ইজ পজিটিভ। তাই নেট কি হয়ে যাচ্ছে? ইফ নেট এনার্জি নেগেটিভ হয় তাহলে সলিউবল, আর যদি ইফ নেট এনার্জি পজিটিভ হয় তাহলে ইনসলিউবল। দেখতে হবে কি নেটটা কেমন। অলওয়েজ ইউ হ্যাভ টু সি
the net. Number 5, sorry, number 4 এর বি, সেটা হচ্ছে সালফেট। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, কার্বনেটের যেটা প্রপার্টি, একটা প্রপার্টি হচ্ছে যে CO3টা খুব সহজে থার্মালি ডিকম্পোজ করে যায়, হিট দিলে মেটাল অক্সাইড অ্যান্ড CO2 করে ফেলে, ঠিক আছে, সিন্স মেটাল অক্সাইড স্টেবল। ঠিক আছে, তলায় গেলে স্টেবিলিটিটা ইনক্রিজ করে, মানে তলার দিকে অক্সাইডটা ভালো পাওয়া যায় না, তলার দিকে হাইড্রোক্সাইডই বেশি টেন্ডেন্সি দেখায়, তলায় স্টেবিলিটি বেশি। তাহলে BeO তৈরি হবে, কিন্তু BaO তৈরি হতে পারবে না, কারণ তলায় এটা বেশি স্টেবল। BeCO3 থেকে BaCO3 মোর স্টেবল, লেস স্টেবল। ক্লিয়ার? এটা 4 এর A, আর 4 এর B যেটা আছে ওটাই লাস্ট, সেটা হচ্ছে সালফেট। সালফেটে কি হয় না, মেটালের সাথে মেটাল অক্সাইড, মেটাল কার্বনেট, মেটাল হাইড্রোক্সাইড, মেটাল সালফাইড, এদের সাথে যদি তুমি সালফিউরিক অ্যাসিড দাও, তাই তোমার মেটাল সালফেট তৈরি হয়ে যায়। তার সঙ্গে যা যা তৈরি হওয়ার তৈরি হবে, যেমন ধরো প্রত্যেকটাতে এটা তো তৈরি হচ্ছে, এখানে হাইড্রোজেন গ্যাস, এখানে ওয়াটার, এখানে CO2 অ্যান্ড ওয়াটার, লাস্টেরটায় SO2 অ্যান্ড ওয়াটার, কারণ ফর্মুলাটা সেম মানে সিমিলার অ্যাটলিস্ট, এই যে MCO3 MSO3, আর লাস্টেরটা মাঝেরটা হচ্ছে 2H2O, যেহেতু দুটো H প্লাস আছে আর দুটো OH মাইনাস আছে, 2H2O। তাই এইভাবে আমরা সালফেটগুলোকে পাই। এই সালফেটের প্রপার্টিও সিমিলার টু কার্বনেট, এক্সেপ্ট দে হ্যাভ নো থার্মাল ডিকম্পোজিশন, ওরা হিটের চোটে ভাঙে না। প্রপার্টি সিমিলার টু কার্বনেট, প্রপার্টিজ ওকে। ওকে, সো দ্যাটস অল। আচ্ছা, লাস্ট হচ্ছে নাম্বার 5, কমপ্লেক্স ফর্মেশন। এরা কিন্তু কমপ্লেক্সও ফর্ম করতে পারে। নাম্বার 5, কমপ্লেক্স ফর্মেশন। কমপ্লেক্সের জন্য ওই সাইজ একটা ম্যাটার আর চার্জ একটা ম্যাটার, ঠিক আছে? সাইজ স্মল, চার্জ বিগ, আর এমটি অরবিটাল, এই তিনটে হচ্ছে ফ্যাক্টর ফেভারিং এমটি অরবিটাল। তো এগুলো সবই এই গ্রুপ ডিতে আছে, সরি গ্রুপ ডি বলছি, গ্রুপ 2-তে আছে। গ্রুপ 2 হ্যাজ এমটি পি অরবিটাল, তাহলে এরা কমপ্লেক্স ফর্ম করতে পারবে, সো ক্যান ফর্ম কমপ্লেক্স। এবার যেহেতু ওপর থেকে নিচে গেলে সাইজ কমে যায়, তাহলে এখানেও সেই একই ট্রেন্ড দেখা যাচ্ছে, প্লাস মাইনাস সাইজ অ্যাজ ওয়েল অ্যাজ টেন্ডেন্সি
tendency to form complex. These are the property. So we are done away with the properties. Anomalous behavior তোমরা চার্টে করেছো বা কমপ্লিট করবে, হচ্ছে কম্পাউন্ডস। হ্যাঁ আরো বাকি আছে। হ্যাঁ কেন চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এটা তো আগের দিন আমরা কম্পাউন্ডস করিনি, সোডিয়াম পটাশিয়ামের, সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম মেটাল বললাম না, এটাও তো সেম থাকবে। ওকে, কি কি কম্পাউন্ড আছে এখানে? খুব একটা বেশি কম্পাউন্ড নেই, কম্পাউন্ডগুলো খুব সিম্পল, আমাদের চেনা না। কম্পাউন্ডস অফ ক্যালসিয়াম, আগে দেখছো কম্পাউন্ডস অফ সোডিয়াম, এখানে হচ্ছে কম্পাউন্ডস অফ ক্যালসিয়াম। সব থেকে প্রথমে যেটা নাম মনে পড়ে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন, বাংলায় বলে চুনা পাথর, মার্বেল, লাইমস্টোন। কি বলছো? ওটা এটা নয়, আসছি, ওটাতেও আসবো। লাইমস্টোন, এটা দিয়ে তাজমহল তৈরি হয়েছে। এটাই অ্যাসিড রেনের সঙ্গে সাসেপ্টেবল, এর উপর অ্যাসিড পড়লে এটা কার্বন ক্যালসিয়াম সালফেট হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম সালফেট একটু হলদেটে, আর কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে চলে যাচ্ছে, ওটা সলিউবল হয়ে যাচ্ছে বেটার। মার্বেল সলিউবল অতটা নয়, সালফেটটা কম্পারেটিভলি সলিউবল, তাই জন্য ইয়েটা করড করে যাচ্ছে, তাজমহল পুরো করড করে যাচ্ছে। ঠিক আছে, এই লাইমস্টোন ন্যাচারালি পাওয়া যায়, ন্যাচারালি পাওয়া গেছিল বলেই পাথর কাট করে করে আমরা না, শাহজাহানের লোকেরা তাজমহলটা বানিয়েছিল, ন্যাচারালি অ্যাভেলেবল। এইটা আমরা মেঝেতে ইউজ করি মার্বেল, কিন্তু দেয়ালেও কি মার্বেল লাগাতে পারি? ভেঙে পড়ে যাবে, ভারী। দেয়ালে টাইলস লাগাতে পারবো, মার্বেল লাগানো চাপ, কিন্তু মার্বেল লাগানো চাই, মার্বেল লাগাতে চাই, কারণ মার্বেল রেজিস্টেন্ট, স্টেবল। ঠিক আছে, হ্যাঁ তাজমহল তো ব্লক দিয়ে, ব্লকের উপর তৈরি, দেয়ালের গায়ে কেউ মার্বেলটা লাগায়নি। একটা মার্বেলের ব্লক, কিউবয়েড ব্লক, তারপর একটা ব্লক বসিয়েছে, তারপর একটা ব্লক বসিয়েছে, ব্লকের ওপর ব্লক, তো উইদাউট এনি সিমেন্ট। বোঝা গেল? তাহলে উই cannot hang or paint CaCO3 on a wall, but we want to, since it is resistant to any kind of environmental change. Resistant to weather, একমাত্র অ্যাসিড ছাড়া এর কোনো কিছুতে ভয় নেই। ওয়েদারের কোনো রকম কোনো গড়বড় হলে, ভেজা হোক শুকনো হোক যাই হোক, ও আটকে দেবে। ঠিক আছে, এর আরেকটা ন্যাচারাল স্টেট হচ্ছে চক, চক আর তাজমহল একই জিনিস। ঠিক আছে, কিন্তু আমার মার্বেলকে ঘষলে তো এই রং আসে, ওইটাই হচ্ছে কথা, ইন্টিগ্রিটি তফাৎ। চক হচ্ছে প্রেসিপিটেটেড ক্যালসিয়াম কার্বনেট, প্রেসিপিটেটেড লাইমস্টোন, মানে ওটাকে আগে ডিজলভ করতে হবে, তারপর আবার প্রেসিপিটেট করতে হবে, তখন আমরা পাউডার ফর্ম করবে, সেই পাউডারটা হচ্ছে চক। পাউডারটা তুমি সলিডিফাই করো, ড্রাই করো, সলিডিফাই করো, তখন চক হয়ে যাবে। ওর মধ্যে ওই মার্বেলের শাইনি ইন্টিগ্রিটিটা থাকছে না। বুঝা গেল ব্যাপারটা? ইট ইজ ডাস্টি, এখনো কি বলবো, ডাস্টি অ্যাসেম্বলি আর কি। ঠিক আছে, এমন একটা অ্যাসেম্বলি যেটার মধ্যে ডাস্ট আছে। ঠিক আছে, দ্য চক ইজ প্রেসিপিটেটেড মার্বেল। একবার ডিজলভ করার পর ওটাকে প্রেসিপিটেট করা হলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে চক।
তো এটা দেয়ালে লাগানো হয়। আচ্ছা কিভাবে পাওয়া যায়? ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে তুমি সোডিয়াম কার্বনেট দাও, তাহলে সোডিয়াম অ্যালকালকে ভালোবাসে, তা 2NaCl প্লাস বাকি এটা পড়ে থাকে সেটা ক্যালসিয়াম কার্বনেট। আরেকটা হচ্ছে সেইটাই যে প্রসেসে আমরা দেয়ালের গায়ে মার্বেলকে লাগাই, সেটা কি? সেটা হচ্ছে এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এর ইন্ট্রোডাকশন পরে দিচ্ছি। এইটা আমরা দেয়ালের গায়ে জলে গুলে লাগিয়ে দিই, ঠিক আছে? আমরা কি বলি, বাড়ি চুন হচ্ছে, চুন রং করা হচ্ছে, चूना लगा रहा है, ये वो चूना नहीं है, बेवकूफ नहीं बना रहा है, सफेद কালার का চুনা লাগা रहा है। সেটা কি করে? সেটা এয়ারের থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে আর ময়েশ্চার তৈরি করে। আমরা বলি দেয়াল ঘামছে, ওরা একবার এরকম চুন টুন লাগিয়ে দিয়ে কয়েকদিনের জন্য চলে যায়, বলে দেয়ালটা ঘামুক। ঘামছে কেন? না এই ওয়াটারটা বেরিয়ে আসছে অ্যাজ আ ভেপার, বাইরে এসে কন্ডেন্স করে যাচ্ছে। আমরা ভাবছি দেয়াল ঘামছে, আরে দেয়াল কি দৌড়াদৌড়ি করেছে ঘামবে নাকি? দেয়াল প্রচুর জল খেয়ে বসে আছে তাই ঘামছে। ওই মার্বেলটার সঙ্গে এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি করছে। ওটা লিকুইড, কোনটা? ক্যালসিয়াম কার্বনেট না সলিড। লিকুইড কেন? লিকুইড তো হাই টেম্পারেচার জিনিসপত্র লিকুইড হয়, হাই টেম্পারেচার কোথায় হচ্ছে? তুমি বলতে পারো সলিউশনে আছে না পিওর ফর্মে আছে? না পিওর ফর্মে, জলটা ভেপারাইজ হয়ে যাচ্ছে তো ক্যালসিয়াম কার্বনেট আর কিছু পরেই থাকছে না। বোঝা গেল কিভাবে দেয়ালের মধ্যে আমরা মার্বেল টাঙাতে পারি, ঠিক আছে? এবং ওটা যদি খুব অনেকবার চুনকাম করো তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে একটা মার্বেলের একটা পাতলা লেয়ার তৈরি হয়ে যাবে। যে তোমার দেখে মনে হয় চুন লাগানো, যেমন চক লাগানো আছে, চক প্রেসিপিটেট ক্যালসিয়াম কার্বনেট, এখানেও প্রেসিপিটেটই হচ্ছে। কিন্তু স্যার ওটা তো ওই যেটা আপনি বললেন একটা মোটামুটি মার্বেলের লেয়ার লাগবে, কিন্তু ওটা তো মার্বেলের মতো শাইনি নয় তো, বলছি তো প্রেসিপিটেটেড। তার মানে ওটা চক সেম? ওটা চক অলমোস্ট সেম, কিন্তু চকের থেকে এটার মধ্যে ইন্টিগ্রিটিটা বেশি আছে। চকের থেকে মধ্যে ইন্টিগ্রিটিটা বেশি, মানে অল আর নট সেম, অল আর ক্যালসিয়াম কার্বনেট, বল ফিজিক্যালি উই ক্যান নট সি অল দোজ সিমিলার। অর্গানিক কম্পাউন্ডসের ক্ষেত্রে এটা দেখা যায়, ইনঅর্গানিক কম্পাউন্ডসের ক্ষেত্রে সেরকম কিছু দেখা যায়। ইনঅর্গানিক অনেক কিছুর উপর ডিপেন্ড করে, প্যাকিং, স্পেসিং, স্টাইল অফ ফরমেশন। সে কারণে তুমি ডায়মন্ড আর গ্রাফাইট দুটো কি আলাদা আলাদাভাবে পাচ্ছ, দুটোই তো কার্বন। ইনঅর্গানিক অনেক রকম ব্যাপার থাকে, সে কারণে একই কম্পাউন্ড দেখতে একই রকম নাও হতে পারে। ডেনসিটি মেজার করতে তো সেম পাবে, কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, শাইনিনেস, এইসব জিনিস মেজার করতে পাবে না। তো এটা হচ্ছে লাইমস্টোন। এবার এইটাকে যদি তুমি হিট করতে, তাহলে তুমি কি পেতে? কুইক লাইম। কুইক লাইম বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে, কারণ লাইমস্টোনকে যদি হিট করতাম তাহলে খুব তাড়াতাড়ি একটা জিনিস তৈরি হতো, তাই জন্য তার নাম হচ্ছে কুইক লাইম, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড, CaCO3 আছে, তাকে হিট করেছো, CaO আর CO2 তৈরি হচ্ছে, এটা হচ্ছে কুইক লাইম। এটার কাজ, এটার একটা ইউজ কি না, আমরা বাজার থেকে যে চুনটা কিনে আনি, যে চুনটা দিয়ে আমরা দেয়ালে রং করব, সেটা বেসিক্যালি এইটা, বাংলায় বলে পোড়া চুন। আর এটা হচ্ছে চুনা পাথর, এটা হচ্ছে পোড়া চুন। কেন না, চুনা পাথরকে গরম করেছি, হিট করেছি, পুড়িয়ে ফেলেছি, বার্নড, ঠিক আছে? অনেকে এটাকে মানে চুনের অ্যাশও বলে, ঠিক আছে? ইয়েস, চুনের অ্যাশ, এটাই কমার্শিয়ালি কিনতে পাওয়া যায়, এটাই পানের দোকানে ওরা ওই ঘটির মধ্যে ডুবিয়ে রাখে, ঠিক আছে? এক মিনিট, হ্যালো, ক্লাসে আছি আমি, 10:30 পর কল করছি, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু মুখে দেবে না, কারণ কি করতে পারে সেটা বলছি। এ কি ডিসকানেক্ট হয়ে গেছিল? আমি কি এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম?
বুঝলি তো? একটা ঢং করে আওয়াজ হলো তো তাই। এনিওয়ে, এটা কিন্তু মুখে দেওয়া যায় না, এটা একটা বিশেষ পারপাস আছে। এটাকে আমরা সিনেমা হলে মানে সিনেমাতে কোনো একটা লোকের ওপর যদি খুব বেশি ফোকাস করে, কোনো হিরো বা হিরোইন, যেমন কয়েক জায়গায় হচ্ছিল ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, ঠিক আছে? তো এটাকে বলে লাইম লাইট। এই লাইম লাইট কোথা থেকে যে কুইক লাইম থেকে এসছে, ঠিক আছে? লাইম লাইট কথাটা এসছে হচ্ছে কুইক লাইম থেকে। এই আগে যখন গ্রিসে অ্যাম্পি থিয়েটারে অ্যাক্টিং হতো, তো লোকে এখন ডায়লগ বলতো, অ্যাম্পি থিয়েটারে তো কোনো মাইক ছিল না, তো লোকেরা ডায়লগ শুনতো কি করে? যদি নিজেদের মধ্যে ক্রস টক করে তাহলে কেউ কিছু শুনতে পাবে না। তো কি করতো, পুরো অ্যাম্পি থিয়েটারকে অন্ধকার করে দেওয়া হতো, আর এই কুইক লাইনটাকে নিয়ে হিট করা হতো, মানে ক্যালসিয়াম অক্সাইড নিয়ে হিট করা হতো। হিট করার পর যখন ওকে কুল করতে দেওয়া হতো, তখন ও একটা লাইট ছড়াতো। এই লাইটটা একটা বাক্সের মধ্যে, মানে কুইক লাইট একটা সিলিন্ড্রিক্যাল বক্সের মধ্যে ফেলে রাখা হতো, যার সামনে ছিল একটা লেন্স, ঠিক আছে? কনভেক্স লেন্স, কনভার্জিং। ওই লেন্সটা কি করতো, ডিরেক্ট মুখে ফোকাস করতো। ওই আলোটা, না সরি কনভেক্স না, কনকেভ লেন্স, ডাইভার্জিং, ওই আলোটা স্টেজের ওপর গিয়ে ফেলতো, ঠিক আছে? বাকি সব জায়গায় অন্ধকার, খালি যে ডায়লগ বলছে আর যে ডায়লগ শুনছে তাদের উপর আলো। এইটা বলা হতো লাইম লাইট, ঠিক আছে? আর এই যে লেন্স দিয়ে যেহেতু করা হচ্ছে, তাই জন্য এটা বলা হয় ফোকাস। তাই আমাদের অ্যাটেনশনটাকেও ফোকাস বলা হয়। মজা বুঝতে পারছো? তখনকার দিনে এইটা আবিষ্কার হয়েছে, তাই জন্য এটা বলা হয় লাইম লাইট। এই জিনিসটা মুখে দিলে কিন্তু মুখ পুড়ে যাবে, কারণ এটা জলের সঙ্গে রিয়াক্ট করলে প্রচুর হিট তৈরি করে, ঠিক আছে? তাহলে আমরা যে পান খাই বা দেয়ালে এটা লাগাই, সেটা এইটা নয়, এটা কিনি, কিন্তু এটা ইউজ করি না। কি ইউজ করি? যেটা ইউজ করি তার নাম হচ্ছে স্ল্যাক্ট লাইম। স্নেক নয় কিন্তু, সাপ নয়, স্ল্যাক্ট, এসএলএকেই। শুনতে স্নেকের মতো হলেও, কেন স্নেকের মতো নামটা হয়েছে সেটা বলছি। CaOH2, স্ল্যাক্ট লাইম। অ্যাসিডিটি হলে আগেকার দিনে এই লাইমটাকে একটু লেবু দিয়ে খাওয়া হতো, ঠিক আছে? বেসিক এটা বেসিক, লেবুটা অ্যাসিডিক, কিন্তু লেবুটা উইক অ্যাসিড, তার ফলে একটা টেস্টি জল আমরা খেতাম, সেটা ছিল লাইম ওয়াটার। যে লেবুটা দিয়ে খেত ওই লেবুটার নাম তাহলে কি হয়ে গেছে? লাইম। এক্স্যাক্টলি, সব ইন্টারলিঙ্ক, ঠিক আছে? এবার এটা জানা যায় না যে লেবুর নাম থেকে এটার নাম লাইম হয়েছে, না এটার নাম থেকে ওটার নাম লাইম হয়েছে, বাট এদের দুটোর মধ্যে রিলেশন আছে। তো ওর মধ্যে বেসিক কোয়ান্টিটিটা বেশি থাকে, স্ট্রং, আর অ্যাসিডিক কোয়ান্টিটিটা উইক। তারপর ওটা খেলে পরে বডিতে যদি কোনো অ্যাসিডিটি তৈরি হয়, সেই অ্যাসিডিটিটা নিউট্রালাইজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন প্লাস লাইম, এটা মেশালে এটা তৈরি হয়, সেটা হচ্ছে অ্যান্টাসিড, প্রাচীন অ্যান্টাসিড। খেলে অ্যাসিডিটি দূর চলে যায়, ঠিক আছে? এই জিনিসটাই পানে দেওয়া হয়, এই জিনিসটাই দেওয়ালে লাগানো হয়, ঠিক আছে? কোথাও যদি পানের মধ্যে এটা মোটা করে লাগানো হয়, অনেকে বলে মুখ পুড়ে গেছে, মানে কি হয়েছে? এর ভেতর ইনসলিউবল, এর ভেতর ওই ক্যালসিয়াম অক্সাইড রয়ে গেছে, আনরিঅ্যাক্টেড ক্যালসিয়াম অক্সাইড। এটা তৈরি হচ্ছে কি করে? ওই ক্যালসিয়াম অক্সাইডটা যেটা কিনে আনা হচ্ছে সেটাকে জলে গোলা হচ্ছে। পয়েন্টটা বোঝা যাচ্ছে? ক্যালসিয়াম অক্সাইড জলে ডিজলভ করলাম, ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল আর প্রচুর হিট তৈরি করলো। এবার যদি তুমি দেখো পানের মধ্যে কোনো দানা দানা রয়েছে, পানের মধ্যে চুন যখন লাগিয়েছে ভালো করে স্প্রেড করেনি, কোনো দানা দানা রয়ে গেছে, তুমি দানা দানার মধ্যে কি এক্সপেক্ট করছো? অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কোল্ড, কিন্তু ক্যালসিয়াম অক্সাইডটা জলে গেলেই হট হয়ে যাবে। তা তুমি যদি সেই পানটা খাও যার মধ্যে পানের চুনটা ভালো করে স্প্রেড করা হয়নি, তখন কি ওই দানা দানা জিনিসগুলো তোমার গালে পড়বে, তখন গালের সঙ্গে বা জিভে পড়বে, জিভের যে জলটা আছে, গালের জলটা আছে, তার সঙ্গে ওটা রিয়াক্ট করবে, করে হাইড্রোক্সাইড তৈরি করার চেষ্টা করবে, করতে গিয়ে এমন হিট ছাড়বে যে তোমার মুখ পুড়ে যাবে।
পান খাওয়া উচিত? না, ভালো করে স্প্রেড করা উচিত। এবার একটা গল্প পড়েছিলাম, সম্ভবত সুকুমারেরই গল্প হবে, ঠিক আছে? কোন একটা বাচ্চা এরকম ঘুরতে ঘুরতে এক খাবলা চুন ছিল, সেই চুনটাকে দই মনে করে, হ্যাঁ চুনের হাঁড়ি ছিল, দইয়ের হাঁড়ি মনে করে খাটের তলা থেকে বার করে এক খাবলা চুন মুখের মধ্যে দিয়ে দিয়েছে, আর মুখ পুড়ে গেছে। বোঝা যাচ্ছে? দইয়ের রঙও সাদা, চুনের রঙেও সাদা। ও বেচারা খাটের তলায় অন্ধকারের মধ্যে বুঝতে পারেনি যে দই খাচ্ছে না চুন খাচ্ছে। যারে বাবা দই এনে রেখেছে, চুরি করে খাবে, ঠিক আছে, ভুল করে দইয়ের হাঁড়ির জায়গায় চুনের হাঁড়ি থেকে চুন নিয়ে মুখে পুড়ে দিয়েছে। তো মারা পুরো শরীরের ইন্টারনাল পার্টি পুড়ে যাবে। মুখে দিয়েছে তো, আর এটা গল্প, ঠিক আছে? সাথে সাথে চিৎকার, সাথে সাথে ধরা পড়ে গেছে কে চুরি করছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই লাইন। স্যার তাই বলে কি যারা Quick পান খায় line. ওদের মুখ কালো হয়ে যায় পুড়ে পুড়ে? ঠিক আছে। আচ্ছা, এটাকে স্লেট লাইন কেন বলে? এখানে একটা গল্প আছে, এই যে কাজটা হচ্ছে না, হিটটা হচ্ছে না, হিটের জন্য কি হচ্ছে, জলটা বয়েল করছে। এবার ক্যালসিয়াম অক্সাইড পাউডারি, এটা অনেকটা পাউডারি, তারই ফলে ওর মধ্যে না অনেকগুলো ক্যানালস তৈরি হয়ে যায়, ওয়েলস, ক্যানালসও না ওয়েলস। মানে ধরো এরকম একটা ক্যালসিয়াম অক্সাইডের হিপ আছে, তো তুমি যদি দেখো ওর মধ্যে ছোট ছোট এরকম ছোট ছোট ওয়েল তৈরি হয়ে গেছে, তুমি দেখবে এরকম জিনিসের মধ্যে থাকে। পাউডারকে তুমি যদি হিপ করে রাখো, দেখতে ওর মধ্যে প্রচুর ওয়েলস তৈরি, ছোটোখাটো লম্বা লম্বা, মানে লম্বা ছোট বিভিন্ন রকম ওয়েল তৈরি হয়। তো এর মধ্যে যদি জলটা ঢুকে পড়ে, এর মধ্যে যদি জল ঢুকে পড়ে, তাহলে কি হচ্ছে, রিঅ্যাক্ট করছে, হিট তৈরি করছে। তো কিছু আনরিঅ্যাক্টেড ওয়াটার বয়েল করতে শুরু করে, বয়েল করে সাথে সাথে ভেপোরাইজ করতে শুরু করে, ঠিক আছে? তাহলে H2O reacts and heats up the mixture, তখন আনরিঅ্যাক্টেড ওয়াটার বয়েলস, আনরিঅ্যাক্টেড ওয়াটার বয়েলস, আর ওখান থেকে ধোঁয়া বেরোয়, আর তখন একটা সাউন্ড হয়, হিস 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 করে সাউন্ড হয়, একটা হিসিং সাউন্ড, ঠিক আছে? অ্যান্ড হিসিং সাউন্ড জেনারেটস উইথ ভেপার। এই ফেনোমেনাটাকে কি বলে? এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে স্লেকিং অফ লাইন। স্নেকের মতো আওয়াজ করে বলে এই নামটা স্ল্যাকিং, তা আমরা জানি না, ঠিক আছে? এটাকে বলে স্ল্যাকিং অফ লাইন। তা যে লাইমের কম্পাউন্ডটা স্ল্যাকিং এর ফলে তৈরি হচ্ছে, তার নাম কি হবে? স্লেক লাইন। সেই কারণে ক্যালসিয়াম অক্সাইডের ইয়ে নাম হচ্ছে স্লেক লাইন। বোঝা গেল? তো এতক্ষণ মার্বেলস থেকে হলো, এবার দেখি বোনসে আসি। বোনস অ্যান্ড মার্বেলস, দ্য মোস্ট কমন টু সোর্স অফ ক্যালসিয়াম। আমাদের বোনে ক্যালসিয়ামের কোন সল্ট আছে? অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড না, শুধু ক্যালসিয়াম। শুধু ক্যালসিয়াম? আমরা কি মেটালিক? না, তাহলে তো জলের সঙ্গে রিঅ্যাক্ট করবে, হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হয়ে যাবে। কার্বনেট। কার্বনেট হচ্ছে দাঁত, বোনস হচ্ছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম ফসফেট। অক্সাইড। আর অক্সাইড হয়তো জলের সঙ্গে টাচ করবে, রিঅ্যাক্ট করে ফেলবে, হিসিং হয়ে যাবে, স্লেকিং অফ লাইম হয়ে যাবে। আমরা চুন দিয়ে তৈরি নাকি? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম সালফেট, এই দুটো দিয়ে তৈরি। তাহলে বোনসে থাকে কি? স্যার বাথরুমে। তাহলে বোনস হচ্ছে CaSO4 আর Ca3PO4 এই ফসফেটটা আছে বলেই অ্যানিমাল বোনস ফার্টিলাইজারের কাজে দেয়। মানে যেসব অ্যানিমালগুলো, বিশেষ করে ডোমেস্টিক অ্যানিমাল, যদি মরে যায়, তাদের হাড়গুলো নিয়ে ফার্টিলাইজার কোম্পানিগুলো ফার্টিলাইজার বানায়, মানে ফসফেটের নাম্বার বাড়ায়। অনেক সময় হাড়গুলো মানে যারা এগ্রিকালচার করে আর কি, ফার্মার্সরাও ডাইরেক্টলি মাছে ছড়িয়ে দেয়। মানে তুমি যেটা খাচ্ছ তার মধ্যে প্রচুর হাড় মিশে আছে আর কি, মানে ডাইরেক্ট মিশে নেই,
ইয়েতে মিশে আছে, ফার্টিলাইজারে মিশে আছে, তার ফার্টিলাইজারটাই মিশে আছে। কথা বোঝা গেল? তো এখানে এই ক্যালসিয়াম সালফেটটা ভেরি ইন্টারেস্টিং। আমাদের পরের মেটেরিয়ালটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটের দুটো ফর্ম আমরা চিনি, একটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডট হাফ H2O, আর এটা হচ্ছে CaSO4 ডট 2H2O। এবার আমি এই ফার্স্টের জিনিসটাকে একদমই পছন্দ করি না, আমি এটাকে প্রেফার করি এই জিনিসটা লেখা CaSO4 2CaSO4 dot H2O or CaSO4 whole 2 dot H2O। তোমাদের ICSE-র বইতে এই হাফ H2O দেওয়া থাকে, আই ডোন্ট নো হোয়াই। মলিকিউল কখনো হাফ হতে পারে না, তাহলে হাফ H2O কোনো মানে হয় না। বেসিক্যালি এইটার মানে হচ্ছে এর সঙ্গে দুটো CuSO4 আছে, দুটো CaSO4 আছে, প্লাস 1 H2O আছে। আর তলারটার মানে হচ্ছে 1 CaSO4 আছে আর 2 H2O আছে। দুটো ডিফারেন্স বোঝা গেল তো? তাহলে ওটা ওরকম ভাবে লেখে কেন? লেখার কারণটা হচ্ছে, যদিও আমি পছন্দ করি তাও আই শুড এক্সপ্লেইন, যে 2 CaSO4 ডট H2O লিখলে ওদের মনে হতে পারে যে এর মধ্যে দুটো CaSO4 আছে আর দুটো H2O আছে। তো এই যে দুটো কনফিউশন তৈরি হচ্ছে, এখানে 1 H2O এখানে 2 H2O, কোনটা রিপ্রেজেন্ট করছে এই নাম্বারটা? এটা কি এটাকে রিপ্রেজেন্ট করছে নাকি এটা এটাকে রিপ্রেজেন্ট করছে? কোয়েশ্চেন মার্ক পড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? হ্যালো, কনফিউশনটা বোঝা গেল? ঠিক আছে, তো এই দুটোর কনফিউশনের মধ্যে থেকে অ্যাভয়েড করার জন্য ওরা কি করে, ওরা CuSO4 হাফ H2O লিখে যায়। এটার নাম মনে আছে কি বলে এটাকে? CuSO4 হাফ H2O কে এটার নাম প্লাস্টার অফ প্যারিস। ওকে, আমাদের যে মূর্তি তৈরি করা হয় বা বিভিন্ন জিনিস তৈরি করা, সেখানে এটা ইউজ আছে। আর তলারটা হচ্ছে জিপসাম। তুমি যদি খেয়াল করে দেখো, যেহেতু দুটোর মধ্যেই ওয়াটার আর CaSO4 আছে, তাই একটা থেকে আরেকটা বানানো যায়। কিভাবে? না, এখানে তো দুটো CaSO4 একটা H2O, তাহলে আর এখানে 1 CaSO4 দুটো H2O, তাহলে 1 CaSO4 দুটো H2O থেকে 2 CaSO4 প্লাস 4 H2O পাওয়া যায় কিনা ডবল করলে, এটাকে যদি ডবল করো, তাহলে এটার সঙ্গে যদি তুমি তিনটে H2O অ্যাড করে দাও, তাহলেই তো এটা এই জিনিসটা হয়ে যায়, তাই না? তার মানে এটা কি দাঁড়াচ্ছে? CaSO4 হোল 2 মানে প্লাস্টার অফ প্যারিস, CaSO4 হোল 2 ডট H2O এর সাথে যদি তুমি তিনটে H2O অ্যাড করে দাও, প্লাস্টার অফ প্যারিসকে শর্টে POP লেখা হয়, তাহলেই তোমার সেটা দুখানা জিপসাম তৈরি করে ফেলবে। The only thing which on addition of water becomes harder, ঠিক আছে? এটা কিন্তু পাউডার আর ওটা কিন্তু রক, ওটা কিন্তু সলিড। তো তুমি যে মূর্তিটা দেখতে পাও বা হাত ভেঙে গেলে আমাদের হাতের চারিদিকে যে প্লাস্টারটা হয়, সেটার মেটেরিয়ালটা থেকে প্লাস্টার অফ প্যারিস, কিন্তু এন্ড রেজাল্টটা হয় জিপসাম। মানে তুমি যদি একটা মূর্তি দেখো প্লাস্টার অফ প্যারিসে তৈরি, ওটা কিন্তু প্লাস্টার অফ প্যারিসের মূর্তি নয়, ওটা জিপসামের মূর্তি। আইডলস আর মেড আপ অফ জিপসাম। প্লাস্টার অফ প্যারিসের তৈরি নয়, কিন্তু জিপসামের তৈরি। বাট gypsum is hard,
তো ওটা দিয়ে মূর্তি তৈরি করা যায় না। যাত্রী এই বলছেন স্যার মেড আপ অফ জিপসাম, আদি বলছেন আপনি এটা দিয়ে জিপসাম আইডল তৈরি করা যায় না। জিপসাম ইজ হার্ড অ্যান্ড ব্রিটল, thus we cannot create idol with gypsum, we cannot make idol with gypsum। এ তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, বেশি কনফিউজিং। অ্যান্সারটা হচ্ছে না, দিস ইজ নট কন্ট্রাডিক্টরি, দিস ইজ নট অ্যাট অল কনফিউজিং, দিস ইজ সামথিং ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। সেটা কি না, উই স্টার্ট উইথ প্লাস্টার অফ প্যারিস, উই স্টার্ট উইথ ব্রিটিল হওয়ার জন্য কি হয়, যদি তুমি একটা জিপসাম নিয়ে তাকে ছেনি বাটালি দিয়ে কেটে কুটে কোনো আইডল করতে যাও, ভেঙে যাবে। যেহেতু জিপসাম খুব ব্রিটিল, তো তুমি জিপসামে পাথরকে যদি তুমি ছেনি আর বাটালি দিয়ে হাতুড়ি দিয়ে মারো, ধাই 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 করে মারো, মেরে কাট করে যদি জিপসাম থেকে আইডল তৈরি করার চেষ্টা করো, পুরো আইডলটা ক্র্যাক হয়ে যাবে। তো তুমি জিপসাম দিয়ে কোনো মূর্তি তৈরি করতে পারছো, কিন্তু তোমার জিপসামের তৈরি মূর্তি চাই। তো কি করা হয়, উই স্টার্ট উইথ পিওপি, অ্যাড ওয়াটার, এটার সঙ্গে ওয়াটার অ্যাড করলাম, অ্যান্ড ফর্ম লেই, অ্যাড ওয়াটার অ্যান্ড ফর্ম লেই। হ্যাঁ, এবার এই লেইটা দিয়ে কি করি আমরা, কাস্টের মধ্যে pour it on cast, pour it on cast। এই কাস্টটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি। ধরো আমার মুখে একটা কাস্ট বানানোর টেকনিক আছে, কাস্ট বানানো হলো, ঠিক আছে, সেটা একটা কাস্টকে বাংলায় ছাঁচ বলে। তার মধ্যে ওই কাস্টের মধ্যে এটা ঢেলে দাও, while cooling it will expand, while cooling it will be hard and expanding, it will be hard কেন, বিকজ ওর মধ্যে ক্রিস্টাল তৈরি হচ্ছে, and expanding বিকজ ওর মধ্যে ওয়াটার মলিকুল এন্ট্রি নিচ্ছে। thus tight cast form। তুমি যদি এটাকে হিট করো ছোট ছোট করে, কাস্টটাকে পেছন দিক থেকে টিক 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 করে হিট করো, ও ভাইব্রেশনে ওটা থেকে খুলে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। জেন্টাল র্যাপিড জেন্টাল হিটিং dislodge the product from the cast। আমাদের হাতের প্লাস্টার যেটা করা হয় তাতেও কিন্তু ওই একই থাকে, একটা কাপড় থাকে, তার মধ্যে প্লাস্টার অফ প্যারিসের গুঁড়ো থাকে, আর সেই কাপড়টাকে জলে ভিজে তোমার হাতের চারিদিকে র্যাপ করা হয়, জলে ভেজে মতো এটা লেইয়ে কনভার্ট হয়ে গেল, সেও সেটা র্যাপ হয়ে গেল, আর যখন ওটা ড্রাই হয়ে যাবে তখন ওটা হার্ড হয়ে যাবে, ওটা ক্যালসিয়াম সালফেট, ওটা জিপসাম, ঠিক আছে। এইভাবে আমরা জিপসামের আইডল বানাই। তাহলে এন্ড প্রোডাক্ট ইজ জিপসাম, র মেটেরিয়াল ইজ প্লাস্টার অফ প্যারিস, এন্ড প্রোডাক্ট ইজ জিপসাম। তাহলে প্লাস্টার অফ প্যারিস কিন্তু প্লাস্টার অফ প্যারিসে নেই, ও জিপসামে কনভার্ট হয়ে গেছে। টিক 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 খুলে বেরিয়ে আসছে, বোঝা গেল। সেকেন্ড লাস্ট, ক্যালসিয়াম কার্বাইড। এটা 4 নম্বর করে দিই, 4-এর A and 4-এর B। ক্যালসিয়াম কার্বাইডটা হচ্ছে যেটা দিয়ে আমরা ফল পাকাই, বলে না কার্বাইডে পাকানো ফল, ঠিক আছে। এটা বেশি খাওয়া উচিত না, মুখ চুলকায়। কেন মুখ চুলকায় দেখাচ্ছি। বেসিক্যালি কি হয়, ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন মিশিয়ে যদি হিট করো,
তাই কার্বনটা অক্সিজেনকে চুরি করার চেষ্টা করবে, তাই কার্বন মনোক্সাইড হয়ে যাবে। কিন্তু ক্যালসিয়াম তো রিঅ্যাক্টিভ মেটাল, ইলেকট্রোনেগেটিভ অনেক ওপর দিকে আছে, তাহলে ওটা না দুটো কার্বনের সঙ্গে রিঅ্যাক্ট করে যাবে। এ ভাই তুই আমাকে অক্সিজেন চেয়ে দিলি, হ্যাঁ কী হয়েছে, আমি কী করবো, আমি কার সঙ্গে রিঅ্যাক্ট করবো, বলছে তুই আমার সঙ্গে রিঅ্যাক্ট কর, বলে ও নিজে জুড়ে যাচ্ছে, ক্যালসিয়াম কার্বাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এর স্ট্রাকচার কেমন, এর স্ট্রাকচার একটা অ্যাসিডিলের মতো, সি ট্রিপল বন্ড সি, এটার উপর মাইনাস, এটার উপর মাইনাস, আর Ca2+। আমি আগেই বলেছিলাম যে অ্যাসিডিলিনের কার্বনের একটা অ্যাসিডিক টেন্ডেন্সি থাকে, তো অ্যাসিডিক টেন্ডেন্সি যদি থাকে তারা মাইনাস আইন করতে হবে, Cl মাইনাস, SO4 2 মাইনাস, এদের সঙ্গে H জোড়ও দেখো অ্যাসিড হয়ে যাচ্ছে, HCl H2SO4 হচ্ছে। তো এখানেও এরও একটা অ্যাসিডিক টেন্ডেন্সি আছে। তো এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি তুমি জল দাও, এটার সঙ্গে তুমি যদি অ্যাড করো ওয়াটার, তাহলে কি হবে, দুখানা ওইচকে ক্যালসিয়াম টেনে নেবে, দুটো ওয়াটার থেকে দুটো ওইচ পাবে, দুটো ওয়াটারকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করে দেবে, আর এইচ সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ অ্যাসিটিলিন তৈরি করে ফেলবে, অ্যাসিটিলিন। কিন্তু এইটা তো হরমোন নয়, হরমোন হচ্ছে ইথিলিন, যেটা ফল পাকায় সেটার নাম হচ্ছে ইথিলিন। এইটা রিডিউস হয়ে কোনোভাবে তৈরি করছে কি, সি ডাবল বন্ড সি চারটে এইচ, ইথিলিন। এটাকে গ্যাসিয়াস হরমোন বলা হয়, যেটা ফল পাকাতে সাহায্য করে, রাইপনিং অফ ফ্রুট, গ্যাসিয়াস হরমোন ফর রাইপনিং অফ ফ্রুট। এবার যদি তুমি জলটা কম দিতে তাহলে কি হতো, ধর ক্যালসিয়াম কার্বাইডের সময় জল কম দিয়েছো, মানে ধরো একটা ওয়াটার দিই, তাহলে কি হবে, তাহলে এই C2H2 তো হবেই, এইটা তো হচ্ছেই, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য প্রোডাক্টটা কি হয়ে যাচ্ছে, CaO। এই জিনিসটাই ওই ফলগুলোর ওপর দিকটায় লেগে থাকে, বোটার কাছটায়, ডাটির কাছটায়, তাই জন্য বলে ডাটিগুলো ধুয়ে খেতে ভালো করে, বা না চুষতে, কারণ ফলের স্কিনের ওপর লেগে আছে, আম কলা এই ধরনের জিনিসপত্রের স্কিনের ওপর লেগে থাকে, এগুলো খেলে মুখ চুলকায়। কেন মুখ চুলকাচ্ছে, কারণ এক্সোথার্মিক রিঅ্যাকশন করবে, তো যখনই তোমার জলের সময় কাজ করবে, অনেকেরা বলে মাথাটা না খেতে, হ্যাঁ, কারণ ওখানে ক্যালসিয়াম অক্সাইড জমা হয়ে থাকছে, কারণ জল কম পেলেও ক্যালসিয়াম অক্সাইড করবে, জল বেশি পেলে কোনো প্রবলেম নেই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করবে, ডিজলভ হয়ে বেরিয়ে চলে যাবে। ক্যালসিয়াম অক্সাইড হলে মুখ চুলকাবে, আলসার ইন মাউথ, কজেস আলসার ইন মাউথ। এই কেসে ওরা হিট প্রডিউস করবে না? হ্যাঁ করছে, সেটাই তো ওই ইচিং সেন্সেশনটা। না গাছের মধ্যে, না গাছের মধ্যে তো ক্যালসিয়াম অক্সাইডটা থাকে, জল দিচ্ছে না, ক্যালসিয়াম অক্সাইডটা ক্যালসিয়াম কার্বাইডটা দিচ্ছি কোথায়, গাছ থেকে আনরাইপ ফ্রুটটা পেরে আনার পর, রাইপেনিং অফ ফ্রুটের জন্য ইউজ করছি তো এটা আমরা। একটা সিজনাল ফ্রুট যেটা নভেম্বরে জন্মায়, সেটা সেপ্টেম্বর থেকে ধরে গেছে, আমি সেপ্টেম্বরে ওটাকে নামিয়ে আনলাম, এবার স্টোর রুমের ইয়েতে ঢুকিয়ে দিলাম, স্টোরে ঢুকিয়ে দিলাম। এবার ফেব্রুয়ারি মার্চে ওটা খরচা হয়ে গেল, খতম হয়ে গেল, এপ্রিলেও ডিম্যান্ড আছে, আমি কি করবো, ওই সেপ্টেম্বরে বার করার নামানো জিনিসটা এপ্রিলে এনে তার মধ্যে এবার ক্যালসিয়াম কার্বাইড দেবো, ও পাকবে, রাইপ হবে, আমি সবাইকে ফ্রেশ বলে বিক্রি করবো, আর ওটা 6 months ওল্ড। কথা বোঝা গেল কি গেল না? তো এটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড পাকানো ফল, ঠিক আছে। আর লাস্ট, আগেরটা সেকেন্ড লাস্ট বলছিলাম, লাস্ট হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। এটা বলে আমাদের চ্যাপ্টার 10 খতম। পোর্টল্যান্ড সিমেন্ট বেসিক্যালি কিছু অ্যাসিডিক অক্সাইড, কিছু বেসিক অক্সাইড আর কিছু নিউট্রাল অক্সাইডের মিক্সচার হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট।
ওকে, কি কি আছে বেসিক অক্সাইডের মধ্যে? বেসিক অক্সাইডের মধ্যে আছে CaO, MgO আর Fe2O3। অ্যাসিডিক অক্সাইডের মধ্যে কি কি আছে? অ্যাসিডিক অক্সাইডের মধ্যে আছে SiO2, সিলিকন ডাইঅক্সাইড আর SO3 সালফার ট্রাইঅক্সাইড। আর একটা আছে নিউট্রাল নয়, ঠিক আমি ভুল বললাম, নিউট্রাল না, অ্যাম্ফোটেরিক অক্সাইড। ঠিক আছে, অ্যাম্ফোটেরিক অক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। তো মোটামুটি এই তিনটে হচ্ছে মেজর। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে প্রথম, এটা প্রায় 50% টু 60% থাকে, এক একটা কোম্পানি এক রকম পার্সেন্টেজ ইউজ করে। নেক্সট হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে 20 to 25%। আর অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে 5 to 10%। এই তিনটে মেজর, বাকিগুলো তারপর তাদের কোয়ালিটি বেসিসে ইয়ে করে। কোথাও কুইক সিমেন্ট হয় সেখানে একরকম জিনিস লাগে, কোথাও হোয়াইট সিমেন্ট হয় সেখানে একরকম জিনিস লাগে। তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র থাকে। তো বেসিক্যালি যে জিনিসটা পোর্টল্যান্ড সিমেন্ট হিসেবে পপুলার সেটা হচ্ছে সিলিকেট অ্যান্ড অ্যালুমিনেট অফ ক্যালসিয়াম, দ্যাট ইজ কল্ড সিলিমেন্ট। অ্যালুমিনেট অফ ক্যালসিয়াম, ঠিক আছে, প্লাস 2 to 5% CaSO4 জিপসাম। ঠিক আছে, 2 to 5 না, 2 to 3%, 2 to 3% CaSO4.2H2, CaSO4.2H2। এটা অ্যাডহেসিভের মতো কাজ করে, ও তো হার্ড, ও যদি বাইন্ড করে অ্যাডহেসিভের মতো কাজ করবে। So what are the formula of calcium silicate? তো সিলিকেটের ফর্মুলা হচ্ছে CaSiO3, CaSiO3 বেসিক ক্যালসিয়াম সিলিকেট। আর অ্যালুমিনেটের ফর্মুলা কি? অ্যালুমিনেটের ফর্মুলা হচ্ছে Ca3Al O3। এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনেটের Al2O6, ভুল করলাম, Al2O6। এটা হচ্ছে বেসিক ক্যালসিয়াম অ্যালুমিনেটের ফর্মুলা। এবার কি হচ্ছে, এবার যদি তুমি ক্যালসিয়ামের নাম্বার বাড়াও, এটা না নেটওয়ার্ক ফর্ম করে আছে। সিমেন্ট সিমেন্ট কেন? কারণ এখানে যে ক্যালসিয়াম আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, এগুলো কি করছে? নেটওয়ার্ক ফর্ম করছে, যেটা ওয়ালটাকে ধরে রাখছে, স্যান্ডগুলোকে যেতে ইচ্ছে না। তার জন্য কি এখানে ভ্যালেন্সি ওয়াইজ ব্যাপারটা কাজ করে না, দে ফর্ম নেটওয়ার্ক। মানে একটা সিলিকন কোনো অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড না করে, এটা হচ্ছে সিলিকেট আয়নের ফর্মুলা, ও এরকম থাকে না। ও কীরকম থাকে? ও থাকে হচ্ছে SI, এটা ও, এদিকে একটা ও, এদিকে একটা ও, এই ওটা আবার একটা SI এর সঙ্গে লাগানো, এই ওটা ধরো একটা SI এর সঙ্গে লাগানো, সেটা আবার ধরো একটা ও এর সঙ্গে লাগানো, সে ওটা ধরো এটার সঙ্গে লাগানো। তো এরকম দেখো নেটওয়ার্ক তৈরি করছে। তো ক্যালসিয়াম সিলিকেটের ফর্মুলা ওই CaSiO3 দিয়ে লিমিটেড থাকে না, একটা করে সি বারে, একটা করে ও বারে, একটা করে সি বারে, একটা করে ও বারে। তো গ্রুপ অফ, তো ওটা কি হয়ে যাচ্ছে? গ্রুপ অফ ক্যালসিয়াম সিলিকেটস, মানে Ca2SiO4, Ca3SiO5। তাহলে এটা হচ্ছে গ্রুপ অফ সিলিকেটস, এগুলো হচ্ছে সব গ্রুপ অফ সিলিকেটস। এবার তাদের আবার পার্সেন্টেজের ভ্যারিয়েশন আছে, সেই বেসিসে ভালো সিমেন্ট, খারাপ সিমেন্ট, সস্তা সিমেন্ট, দামি সিমেন্ট, অ্যাফোর্ডেবল সিমেন্ট, আনঅ্যাফোর্ডেবল সিমেন্ট, রেয়ার সিমেন্ট, অ্যাভেলেবল সিমেন্ট, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিমেন্ট তৈরি করা যায়। তলারটাতেও ঠিক একই রকম ম্যানিপুলেট করতে পারি, একটা করে ক্যালসিয়াম কম, একটা করে অক্সিজেন কমাতে পারো, Ca2Al2O5। তুমি বলি এরকমই কেন হচ্ছে, একটা করে ক্যালসিয়াম একটা করে অক্সিজেন কেন বাড়ছে, বা একটা করে ক্যালসিয়াম একটা করে অক্সিজেন কেন কমছে? কারণ দুটো ভ্যালেন্সি সেম, চার্জ সেম, টোটালটাকে তো নিউট্রাল হতে হবে। তাহলে একটা করে ক্যালসিয়াম বেড়ে যাওয়া মানে 2+, একটা করে অক্সিজেন বেড়ে যাওয়া মানে 2-।
ব্যালেন্স করে দিচ্ছে। ঠিক তেমনি কমার বেলাতেও তাই। তাহলে এখানে কি হচ্ছে, গ্রুপ অফ অ্যালুমিনেট, এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে, লাস্ট কথায় 10.28 পাতা তুই নেটওয়ার্কিং এর কথাটা বলা আছে। ঠিক আছে, এই নেটওয়ার্কিংটাই সিমেন্টের যে অ্যাডহেসিভ কোয়ালিটি সেইটাকে তৈরি করে। ওকে, তো এস ব্লক ইজ ডান। ঠিক আছে, এই উইকে আমরা নেক্সট ইয়েতে পাচ্ছি না, স্যাটারডেটা পাচ্ছি না, লেকিন আমরা আরও 4টে ক্লাস পাবো, কারণ নেক্সট স্যাটারডেটা আমি একটা কম্পালসারি ক্লাস দেবো তোমাদের হলিডে পড়ে যাওয়ার পর। তো 22, 25, 29 এই 3টে তো আমরা পাচ্ছি। ঠিক আছে, তাছাড়া আমি একটা কম্পালসারি ক্লাস দেবো, তাহলে আমরা পি ব্লক শেষ করে, পি ব্লকের দুটো গ্রুপ আছে এরকম, এটা যেমন দুটো গ্রুপ, ওখানে দুটো গ্রুপ আছে, পি ব্লক শেষ করে থার্মোডাইনামিক্সে এন্ট্রি নিয়ে নিতে পারো। ঠিক আছে।